জন্মবার্ষিকী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আলোর পথে এগোবে দেশ অভিমত বিশেষজ্ঞদের। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপদে ফিরতে পেরে নিজেদের সৌভাগ্যবান বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রাইস্টচার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50, আরও 2 বাংলাদেশি পরিচয় শনাক্ত। এ নিয়ে খোঁজ মিলল 4 জনের, গ্রামের বাড়িতে শোক। সামরিক সরকাররা সবসময় ছাত্রদের ব্যবহার করেছে, গণভবনে ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ভিসির বাসভবনে আগুন দেওয়ার সমালোচনা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়, সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দুপাশে টানানো হয়েছে তোরণ, ব্যানার ও পোস্টার। সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিশু সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিউজিল্যান্ডে ভয়াবহ হামলার ঘটনার দুঃসহ স্মৃতির অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার রাত 10:38 সিঙ্গাপুর এয়ারলাইন্সের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ক্রিকেটার ও কোচিং স্টাফের মোট 19 সদস্য। নিরাপদে দেশে ফেরায় নিজেদের সৌভাগ্যবান বলছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বিদেশ সফর শেষে জাতীয় ক্রিকেট দলের দেশে ফেরা নতুন নয়, কিন্তু তামিম মুশফিকদের এবারের এই ফেরা আর সব বারের চেয়ে ভিন্ন। ক্রাইস্টচার্চে লোমহর্ষক এক অভিজ্ঞতা সঙ্গী হয়েছে। হৃদয়ে পাথর চেপেই বলতে হয়, মৃত্যু যেন দরজা দিয়ে ফিরে গেছে। নৃশংস এক হত্যাকাণ্ডের কথা মনে করে এখনো শিউরে ওঠেন মাহমুদুল্লাহ রিয়াদরা। ঘুমের ঘোরেও চোখে ভেসে ওঠে আলনুর মসজিদ থেকে বের হয়ে আসা গুলিবিদ্ধ নারীর আর্তনাদ। আমাদের টিমের সবাই সারা রাত আমরা ঠিকমতো ঘুমাতেও পারিনি। তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছিল যে আমরা কতটুকু ভাগ্যবান। বিসিবিকেও ধন্যবাদ, পাপন ভাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ পাপন ভাইয়ের সাথে কথা হয়েছিল, উনি আমাদের আশ্বস্ত করেছে যে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে দেশে ফিরে নিয়ে আসবে। আমাদের এই মানসিক অবস্থাটা থেকে যেন আমরা তাড়াতাড়ি বের হতে পারি। নিউজিল্যান্ড থেকে ফেরা বাংলাদেশ দল মানসিকভাবে বিপর্যস্ত। দেশে থাকা ক্রিকেটাররা তো বটেই, ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পাশে থাকার চেষ্টা করেছেন। ক্রিকেট বোর্ড আপাতত কোনো ধরনের কথাতেই যেতে চায় না। এই বিপর্যস্ত অবস্থা থেকে বেরিয়ে আসা ক্রিকেটাররা, সেটাই বিসিবি প্রধানের চাওয়া। মানসিকভাবে তারা ভেঙে পড়েছে অনেকেই, কাজে আসলে এখন ওদের সাথে খুব একটা কথা বলারও কিছু নেই। আমরা যেটা ওদেরকে সকলকে বলেছি যে যাও, বাসায় যাও, এখন সব কিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সব কিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় 49 জনের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় টেস্টটি বাতিল ঘোষণা করা হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ধর্মীয় প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার মতো ঘৃণ্য কাজ আর নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ ধরনের জঙ্গিবাদ বন্ধে বিশ্ব নেতাদের উদ্যোগী হতে হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু সহ 3টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দ্বিতীয় কাঁচপুর সেতু উদ্বোধন সহ 3টি প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার গণভবন থেকে উদ্বোধন করেন সরকার প্রধান শেখ হাসিনা। সেখানে 49 জন মানুষ। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা ও নিহতের ঘটনায় শোক প্রকাশ ও নিন্দা জানান। বলেন, সন্ত্রাসীদের কোনো দেশ বা জাতি নেই, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যখন মানুষ সেখানে নামাজ পড়ারত অবস্থায়, সে অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করার মতো জঘন্য কাজ, ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। কাজে আমি এটুকু আশা করব যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার
শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই, তারা সন্ত্রাসী। এই ঘটনায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা নিরাপদে থাকায় সন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যে কোনো বিদেশ সফরে খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে নিশ্চিত করা হবে। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। আর আমাদের দেশে সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি, সে ব্যবস্থা আমরা সবসময় করি। বর্তমান সরকার দেশের সন্ত্রাস জঙ্গিবাদ দূর করতে সক্ষম হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের সব মানুষের উন্নয়নেও কাজ করে যাচ্ছে সরকার। মেয়েরা বেশি কাজ পায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামে 3 চাকার রি-ম্যাক্সিমা 3 গুণ যাত্রী বহন করায় বাড়ছে দুর্ঘটনা। বিআরটিএ ও পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দেশে যখনই সামরিক সরকার ক্ষমতায় এসেছে তখনই তারা ছাত্রদের ব্যবহার করেছে উল্লেখ করে ডাকসু নির্বাচনে নবনির্বাচিতদের কাজ করার মধ্য দিয়ে নেতৃত্ব গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা গ্রহণযোগ্য নয়। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 28 বছর পর 11 মার্চ অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব ও বিভিন্ন হল সংসদের বিজয়ীরা শনিবার বিকেলে গণভবনে যান। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর সাথে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করে দেন ডাকসু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সেখানে সৃষ্টি হয় এক ঘরোয়া পরিবেশের। প্রধানমন্ত্রীর সামনে একে একে পরিচিত হন বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী অভিনন্দন জানান নতুন নেতৃত্বকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কার্যকরে প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ডাকসুর নতুন ভিপি নুরুল হক নূর। 90-এর পরবর্তী যে সরকারগুলো ক্ষমতা এসেছে, এই ডাকসু নির্বাচনের রিস্ক কেউ নিতে চায়নি। আপনি গণতান্ত্রিক মূল্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যে উদ্যোগ নিচ্ছেন যে ডাকসু সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, সেটি আপনি কার্যকর করবেন। গত 10 বছরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো অস্ত্রের ঝনঝনানি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামরিক সরকার সবসময় ছাত্রদের ব্যবহার করেছে। অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের আওয়াজ, গুলি, বোমা প্রতিনিয়ত ব্যাপার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরই অনেক ক্লাস ফ্রেন্ড, তার শিক্ষক ছিল, তার ঠাট্টা করে বলতো যে দেখ আমাদের না একটা অভ্যাসই হয়ে গেছে, ওই গুলি আর বোমার আওয়াজ না শুনলে আমাদের আর ঘুম আসে না। 2008-এ নির্বাচনে জয়ী হওয়ার পর এই 10 বছরে অন্তত এই অশুভ প্রতিযোগিতাটা হয় নাই। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তার বেডরুম পর্যন্ত ঢুকে যাওয়া এবং সেখানে যে লুটপাট করা বা ভিসির বাড়িতে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া এবং ভিসির উপর আক্রমণ করা, এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। গণভবন থেকে বেরিয়ে ডাকসু নেতারা আশ্বাস দেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তারা বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে কাজ করবেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুর সরকারি কলেজে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলো যেভাবে এখন সারা বিশ্বের কোনো দেশই কিন্তু এর থেকে আর মুক্ত নেই। নিউজিল্যান্ডের মতো অত্যন্ত শান্তিপূর্ণ একটি দেশেও এরকম একটি জঘন্য ঘটনা ঘটে গেল। কাজে আমাদের সকলেরই আসলে একযোগে কাজ করতে হবে সারা বিশ্বে। এই জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদের বিরুদ্ধে আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে। দেশের উপকারে কাজ না করায় বিএনপির করুণ পরিণতি বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে হাজী রঙ্গম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশের উপকার করে নাই, দেশের উপকার করছে আওয়ামী লীগে, স্বাধীন করছে আওয়ামী লীগে, উন্নয়ন করে আওয়ামী লীগে। কে বিএনপি, কে জামাত, কে কিতাকিতি নিয়ে আমরা দরকার, আমরা নেতা, যে নেতায় আমরা কাজ করে। আমরা দরকার এই দল, যে দল আমরা কাজ করে।
বাংলার সময় আরও থাকছে। নড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, শ্বশুরবাড়ির সবাই পলাতক। আবারও নিউজিল্যান্ড হামলা প্রসঙ্গ। নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত 2 বাংলাদেশির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এর মধ্যে হুসনে আরা বেগমের বাড়ি সিলেটের গোপালগঞ্জে, আর ডক্টর আব্দুস সামাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সবশেষ 2009 সালে দেশে এসেছিলেন হোসনে আরা। স্মৃতিগাথা সেই সময়টির কথা উল্লেখ করেছেন তার স্বজনরা। বিয়ের পর 1994 সাল থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ এলাকায় থাকতেন হোসনে আরা। স্বামী ফরিদউদ্দিন আহমেদের সঙ্গে শুক্রবার জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন তিনি। আকস্মিক গুলির শব্দ শুনে স্বামীর খোঁজে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসনে আরা। আমি অনেক রিকোয়েস্ট করছিলাম যে ফুফু দেশে আসার জন্য, আর তিনি আমার সব গাইডলাইনটা তিনি মানে দেখাশোনা করতেন। মুসলমান উপরে নির্যাতন রয়েছে, আন্তর্জাতিকভাবে বিচার হোক। ওর হাজব্যান্ড নিউজিল্যান্ডে ছিলেন, আমাদের এখানে স্কুলের টিচার ছিলেন উনি। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইলায়ও একই হামলায় নিহত ডক্টর আব্দুস সালামের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনরা জানান, সবশেষ 2 বছর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইলা গ্রামে নিজ বাড়িতে বেড়াতে আসেন নিউজিল্যান্ড প্রবাসী ডক্টর আব্দুস সামাদ। দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানান স্বজনরা। তিনি ময়মনসিংহ এগ্রিকালচার ভার্সিটিতে লেখাপড়া করে সেখানে শিক্ষকতা করার পর উনি ডিগ্রি নেওয়ার জন্য নিউজিল্যান্ডে যায়। নিউজিল্যান্ডে গিয়ে ডিগ্রি নিয়ে এসে আবার সেই ময়মনসিংহ ভার্সিটিতে শিক্ষকতা করেন। উনি ওখান থেকে রিটায়ার করে আবার নিউজিল্যান্ড চলে যায়। এদিকে শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে ওই সন্ত্রাসী হামলায় নিখোঁজ জাকারিয়ার গ্রামের বাড়িতেও চলছে মাতম। ঘটনার পর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন তার মা ও স্ত্রী সহ স্বজনরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত ওমর ফারুকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানান, ভাগ্যের চাকা ঘোরাতে 2015 সালে নিউজিল্যান্ডে পাড়ি জমান বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার ওমর ফারুক। সেখানে একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন তিনি। বাবা হারানো 3 ভাই বোনের মধ্যে একমাত্র ভাই ছিলেন ওমর ফারুক। 2017 সালে ছুটিতে এসে বিয়ে করেন তিনি। সবশেষ গত 18 জানুয়ারি ছুটি শেষে নিউজিল্যান্ডে যান তিনি। তার স্ত্রী সানজিদা জামান নিহা 3 মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন স্বজনরা। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় গুলিতে মারা যান ওমর ফারুক। এই ছেলেটা এই ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ছেলে। এর বাপ নাই, বাবু মারা গেছে, শুধু সে, তার টাকাই এই সংসার চলে। যে ছেলেটা যাতে মার কাছে ঠিকভাবে আসে, কোনো ঝামেলা যাতে না হয়, কত কোনো গার্জেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি আমাদের লাশটা যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটি হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধারের ঘটনা ঘটেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নেসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। এই ঘটনায় তদন্তে হলের সহকারী আবাসিক শিক্ষক রাবেয়া খাতুন তানিয়াকে প্রধান করে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 10 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মানে টাঙ্কির ভিতরে লুকায় লাগছিল, এটা স্বীকার করছে আর কি। পরে যে বাচ্চাটাকে আনা হয়েছে আর কি, তখন নিয়ে আসছে আর কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। হ্যাঁ, এরপরে প্রফেসর। এরপরে বাচ্চার মাকে ওইখানে ভর্তি করেছে। বাচ্চা ভর্তি করার পরবর্তীতে মারা গেছে আর কি। নরসিংদীতে মা মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কাদিরের আদালতে জবানবন্দি দেয় তারা। শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কে বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে তাদের ধর্ষণের অভিযোগ ওঠে 6 বখাটের বিরুদ্ধে।
নরসিংদীতে মা মেয়েকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেলোয়ার ও শফিককে শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ জানায় ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারা জবানবন্দি দেয় তারা। পরে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। স্থানীয় জনগণ পুলিশের সংবাদ দেয়, সংবাদ দিলে আমরা তাৎক্ষণিকভাবে দেলোয়ার এবং শফিককে দুজনকে অ্যারেস্ট করি এবং মহিলারা তাদেরকে আবার শনাক্ত করে যে পুরা ঘটনার সময় ছিল আর কি। এর আগে সকালে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়। মামলা করা হয় দেলোয়ার ও শফিক সহ 6 জনের নামে। এই সংক্রান্তে আমাদের শিবপুর থানায় একটা মামলা হয়েছে। অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা আমরা আছি। 6 জন আসামির মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছে আর 4 জন আমরা অ্যারেস্ট করার জন্য প্রক্রিয়া চলছে। পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর বাসস্ট্যান্ডের কাছেই একটি বাস বিকল হয়। এই সময় ভুক্তভোগী মা ও মেয়েকে অন্য বাসে উঠিয়ে দেওয়ার কথা বলে স্থানীয় দেলোয়ার, শফিক ও তাদের 4 সহযোগী কৌশলে তাদেরকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায় তারা। পরে মা ও মেয়েকে ধর্ষণ করে বখাটেরা। অভিযোগ পেয়ে রাতে দেলোয়ার ও শফিককে আটক করে পুলিশ। সময় সংবাদ, নরসিংদী। চট্টগ্রামে অনার্স পড়ুয়া এক তরুণীর সাহসিকতায় এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। উত্ত্যক্তের শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওর সূত্র ধরে তানভীরকে গ্রেফতার করা হয়। এখনও পলাতক রয়েছে অভিযুক্ত অপর একজন। পুলিশ জানায় গত 6 মার্চ চট্টগ্রামে পথশিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মিশুকের একটি অনুষ্ঠান শেষে রিকশায় বাড়ি ফিরছিলেন ফারহানা নওরিন। তার দাবি, পথে রিকশা আটকিয়ে উত্ত্যক্ত করে 2 বখাটে। কিছুক্ষণ পর আবারও উত্ত্যক্ত করলে সঙ্গে থাকা মোবাইল ফোনে ভিডিও করে নওরিন। বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায় বখাটেরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন নওরিন। আমার সাথে খারাপ কমেন্ট করে এবং কি এক পর্যায়ে আমার অন্য ধরে টান দেয়। এরপর আমি তাদেরকে দাঁড়াতে বললি, তখন তারা আমাকে চোখ মারে এবং কি বিভিন্ন ধরনের মুখভঙ্গি করে। ওই ভিডিও সূত্র ধরে শুক্রবার রাতে নগরীর বাইদ্যারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। আটক করা হয় তানভীর আহমেদ সিদ্দিককে। জব্দ করা হয় মোটরসাইকেল। বাইদ্যারটেক এলাকার থেকে আমরা এই যে মূল যে অপরাধী তাকে গ্রেপ্তার করি। শ্লীলতাহানির যে ধারা আছে আমাদের প্রচলিত আইনে, এই ধারণায় আমার এই সাহসী বোন বাদী হয়ে একটা মামলা দায়ের করেছে। এই মামলাটা আমরা তদন্ত করছি এবং আর যে মোটরসাইকেলের সামনে ছিল তাকেও আমরা আইডেন্টিফাই করেছি। আজ থেকে বাংলাদেশে নওরিন একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে। এ ঘটনায় শনিবার সকালে কোতোয়ালি থানায় তানভীর ও তার সহযোগী সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সাহসী ফারহানা নওরিন চট্টগ্রাম সিটি কলেজের বিবিএ 3য় বর্ষের শিক্ষার্থী। সময় সংবাদ, চট্টগ্রাম। নড়াইলে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে শ্বশুরবাড়ির লোকজন। নিহত স্বজনরা জানায় 3 বছর আগে সদর উপজেলার চামরুল গ্রামের পলাশ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয় রাজাপুর গ্রামের জলির। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই তাকে নির্যাতন করে শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে জলিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শ্বশুরবাড়ির থেকে মোটরসাইকেলের জন্য দীর্ঘদিন যাবত চাপ দিচ্ছে। মোটরসাইকেল না দিতে পারে আজকে মনে করেন শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যৌতুকের দাবিতে প্রকৃত হত্যাটা করা হয়েছে। লাশের করছি, সুরতাল রিপোর্ট করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দোকানসহ অন্তত 15টি বসতঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটুর সঙ্গে সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন লিটুর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় 5টি দোকান ও 5টি বাড়ি ভাঙচুর ও আরও 5টি বসতঘরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখছেন বাংলার সময়। ধারণ ক্ষমতা 4 জন হলেও চট্টগ্রামে 3 চাকার রিম্যাক্সিমা চলছে 11 থেকে 13 জন যাত্রী নিয়ে। আমদানির পর অবৈধভাবে পেছনে বাড়ানো হয় 4টি আসন। পরে বিআরটিএ থেকে নাম পাল্টে অটো টেম্পো নামে নিবন্ধন নিয়ে যুক্ত করা হয় গণপরিবহনে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বাড়ছে দুর্ঘটনা আর ঝুঁকি। অভিযোগ আছে বিআরটিএ আর পুলিশের মদতে মহাসড়কে দাপিয়ে চলছে এসব পরিবহন। স্বাগত ত্রিপুর ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সারি সারিভাবে দাঁড়িয়ে থাকা 3 চাকার এই রিম্যাক্সিমা চলছে চট্টগ্রাম শাহ আমানত সেতুর গুলচত্বর থেকে নিউ মার্কেট পর্যন্ত। বিদেশ থেকে আমদানির পর চালকসহ 4 জন নিয়ে চলার কথা, কিন্তু অবৈধ পন্থায় পেছনে আরও 4টি আসন বাড়িয়ে বেপরোয়াভাবে চলছে 10 থেকে 13 জন যাত্রী নিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির বাইরে শরীর বের করে ঠাসাঠাসি করে চলছে এসব গাড়ি। আবার মাঝপথে বাদর ছোলা করে নেওয়া হয় আরও 2 জন যাত্রী। পিছনে বসে 4 জন, সামনে বসে 4 জন, 8 জন, সামনে 2 জন, 10 জন, ড্রাইভার 1 জন, 11 জন যাত্রী। কি জন্য 3 জন বসালে বরাবর ফিলাপ, 4 জন বসালে একজন অর্ধেক বাইরে থাকে। শুধু নগরে নয়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেও বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলছে 3 চাকার এই পরিবহন। আদালতে নিষেধাজ্ঞার পর কিভাবে চলছে এমন প্রশ্নের জবাবে চালকরা জানান, বিআরটিএ আর পুলিশকে ম্যানেজ করে চলছে গাড়ি। পুলিশ প্রশাসনের জন্য লাইনম্যানের নিতেছে ডেলি 100 টাকা করে, মালিককে 800 টাকা দিই। মালিককে যতজন বলতেছে আমি ততজন নিতেছি। তবে পুলিশ বলছে এসব অবৈধ গাড়ির বিরুদ্ধে জরিমানা আর অভিযান অব্যাহত আছে। এই সমস্ত গাড়ি একবার মামলা হওয়ার পরে টোটাল একদম ডাম্পিং এ নিয়ে স্ক্র্যাপ করে ফেলতে পারবো। আইন যদি এরকম করা যায় তাহলে যদি গোড়া থেকে সমাধান হয়। এসব গাড়ি গণপরিবহনের জন্য ঝুঁকি উল্লেখ করে বিআরটিএ ও পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই নগরবিদের। এই ধরনের গণপরিবহন কখনোই কাম্য না, এগুলো অচিরেই এগুলো পরিবর্তে আমরা সুশৃঙ্খল একটা বাস র্যাপিড ট্রানজিট চাই। বিআরটিএ এবং প্রশাসনের সহায়তায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা ও আন্দরকিল্লা সহ বিভিন্ন সড়কে চলছে 1000-এর বেশি রিম্যাক্সিমা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি, এ প্রতিবাদে মেহেরপুরে দিনব্যাপী প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী বলেন, ভয় নয়, আদর ও স্নেহ দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। মেলায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়। কোনো জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না, এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। শনিবার বিকেলে পদ্মা নদীতে জনসচেতনতামূলক বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। পদ্মা নদীর মুলফতগঞ্জ পয়েন্ট থেকে শুরু করে নৌ র্যালিটি সুরেশ্বর পয়েন্টে এসে শেষ হয়। পরে নদীর তীরে জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদককে না বলুন, এই স্লোগানে কুড়িগ্রামে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এই আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান, পুলিশ সুপার ও সিভিল সার্জন উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। ময়মনসিংহে 5 দিনব্যাপী জাতীয় মানবাধিকার নাট্য উৎসব চলছে। উৎসবের দ্বিতীয় দিনে শনিবার বিকেলে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনার আয়োজন করা হয়। এতে সংগঠনের সহ সভাপতি উৎপল কুমার মণ্ডল ও বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ বক্তব্য রাখেন। পরে ভীষণ নাট্যাঙ্গন ও শম্ভুগঞ্জ সাংস্কৃতিক ফোরাম দুটি নাটক পরিবেশন করে। আগামী সোমবার 5 দিনব্যাপী এ নাট্য উৎসব শেষ হবে। যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখব বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে আলোর পথে এগোবে দেশ, অভিমত বিশেষজ্ঞদের। নিউজিল্যান্ডের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপদে ফিরতে পেরে নিজেদের সৌভাগ্যবান বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রাইস্টচার্চ হামলায় নিহতের সংখ্যা বেড়ে 50, আরও 2 বাংলাদেশির পরিচয় শনাক্ত। এ নিয়ে খোঁজ মিলল 4 জনের। গ্রামের বাড়িতে শোক। সামরিক সরকাররা সবসময় ছাত্রদের ব্যবহার করেছে, গণভবনে ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ভিসির বাসভবনে আগুন দেওয়ার সমালোচনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেয়েদের হলের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে নেয়ার পর মৃত্যু। 4 সদস্যের তদন্ত কমিটি গঠন।
এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।